বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণ নির্দেশনা সহ এই আদেশ দেয়া হয়। ফলে তার শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুসারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ দেওয়ার দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। এদিকে ইশরাক হোসেন যেন মেয়রের শপথ না নিতে পারেন সেজন্য রিট করেন পুরান ঢাকার এক ব্যক্তি। সেই রিটে তিনি নিম্ন আদালতের বিচারকে শাস্তিও চেয়েছিলেন। তবে দুদিন শুনানির পর ওই রিট খারিজ করে দিয়েছেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে। সেই রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবীরা। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। গেল 13 মে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আবারও দাবি জানিয়েছে বিএনপি। এ লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি করেছে দলটি। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগেরও দাবি জানান সিনিয়র নেতারা। মাহবুব সৈকতের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির 4 সদস্য। লিখিত বক্তব্যে বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। জাতীয় নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের পরিধি আরও কমিয়ে আনার পরামর্শ দলটির। কেয়ারটেকার মোডের দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে তো আজকের যে অ্যাডভাইজারি কমিটি এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকার 10 জন ছিল। যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে বলেও মনে করেন দলটির স্থায়ী কমিটি। অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এনসিপির নির্বাচন কমিশন গঠনের দাবি এবং আন্দোলনের যৌক্তিকতা নেই বলেও মনে করে বিএনপি। বিভ্রান্তি সৃষ্টি করা, জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উছিলা সৃষ্টি করা হচ্ছে, এটাও একটা উছিলা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অনতিবিলম্বে শপথ পড়ানোরও আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারণী পরিষদের সদস্যরা। যে রায়টা দিয়েছে তাকে শ্রদ্ধা করে অনতিবিলম্বে শপথ দেওয়ার জন্য। অন্যদিকে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে দিনভর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এ সময় সাম্য হত্যার বিচারের দাবিতে যমুনার অবস্থানের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন
ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সড়ক অবরোধ করে জড়ো হতে শুরু করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিকেল 5টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। এ সময় আশপাশে যান চলাচল স্থবির হয়ে পড়ে। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাম্য হত্যার ঘটনায় সরকারের কোনো পর্যায়ে সহমর্মিতাও প্রকাশ করা হয়নি বলে উল্লেখ করে এর নিন্দা জানান। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি ইন্টারিম সরকার অতি দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত না করে ছাত্রদল আর বৃহত্তর কর্মসূচিতে যাবে। এর থেকে কঠিন কর্মসূচি হবে বলে আমরা মনে করছি। দুদকের মামলায় 3 বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমানের আপিলের উপর শুনানি শুরু হয়েছে। মামলার এজাহার, অভিযোগপত্র, সাক্ষীদের সাক্ষ্য ও রায় পাঠের মধ্য দিয়ে বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। বিচারক পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার দিন ঠিক করেছেন। 17 বছর পর গেল 6 মে শাশুড়ির সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবায়দা। পরে তার আইনজীবীরা হাইকোর্টে আপিলের আবেদন করেন। যেই বিচার হয়েছে তার এগেনস্টে উইদাউট সার্ভিং নোটিস এটা ট্রায়ালটা ভিসিয়েটেড হয়ে যায়, এটা আইনত রক্ষণীয় না। এই মামলার চার্জে, এই মামলার এজাহারে বা এই মামলার চার্জশিটে বা এই মামলার সাজায় কোথাও এ কথা বলা নাই যে উনি অসাধু উপায়ে কোনো সম্পত্তি অর্জন করেছেন। নেক্সট সেশন হ্যাজ বিন ফিক্সড অন মানডে at 2। সেনাবাহিনীকে বিতর্কিত করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা না আসলে প্রয়োজনে রাজপথে নামা হবে। পোলাপানগুলো আপনারা অসম্মানিত করবে। আমরা অনতিবিলম্বে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই এবং নির্বাচনী রোডম্যাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না আসলে অনতিবিলম্বে আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব নির্বাচনী রোডম্যাপের দাবিতে। জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে এবং বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে বিজয়নগরে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে করণীয় ঠিক করার পরামর্শ দেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভারতীয় গণমাধ্যমে করিডোর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আলোচনা শুনি নাই যে বাংলাদেশের জাহাজ খালাস হচ্ছে না, ভারতের জাহাজ ঘন্টায় ঘন্টায় এসে খালাস হয়ে চলে যাচ্ছে। তাহলে সেইটা কোন দেশে? তার ভিতরে চট্টগ্রাম বন্দরের অবস্থান হচ্ছে 337তম। বিশেষ করে যারা ক্ষমতাসীন থাকেন অথবা সবচেয়ে বড় দাপটমান দল থাকে, সেই দলগুলোর রাজনৈতিক নেতাকর্মীরা এবং তাদের কর্মচারী কিছু শ্রমিক সংগঠন আছে, এরা হচ্ছে এখান থেকে হাজার হাজার কোটি টাকার যে লুটপাট বাণিজ্য করবে, এইটা ক্ষতিগ্রস্ত হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এছাড়া সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। ঢাকার হত্যা মামলায় গ্রেফতারকৃত সাবেক এমপি মমতাজ বেগমকে পৃথক 2টি হত্যা ও ভাঙচুর মামলায় 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 1-এর বিচারক মোহাম্মদ আব্দুল নূর এবং 3-এর বিচারক আইভি আক্তার মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আদালত থেকে বের হওয়ার সময় এবং পুলিশ প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মমতাজ বেগমের উপর ডিং নিক্ষেপ করে। আসামিদের গ্রেফতারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাতে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এই বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেফতারি ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো
গুরুতর অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়া আরও কার্যকর হবে। এখন থেকে তদন্ত সংস্থা নিজস্ব উদ্যোগে বা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করতে পারবে। এটি বিচার প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধি করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সহায়তা করবে। দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিন চলছেই। বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লালমনিরহাট, ফেনী, কুমিল্লা, পঞ্চগড় ও মৌলভীবাজার সীমান্তে জোর করে বাংলাদেশে ঠেলে দেয়া নারী, শিশুসহ শতাধিক মানুষকে আটক করেছে বিজিবি। বিএসএফের পুশিন রোধে দেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেশের সীমান্ত এলাকায় আবারও নতুন করে বেড়েছে পুশিন আতঙ্ক। বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ প্রায় প্রতিদিনই জোর করে নারী, শিশুসহ নানা বয়সের মানুষকে নির্যাতনের পর অমানবিক পন্থায় পুশিন করছে বাংলাদেশে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বুধবার রাতে শিশুসহ ২০ জনকে পুশিন করেছে ভারত। পুশিনের শিকার ২০ জনকে আটকের পর প্রথমে স্থানীয় বিজিবি ক্যাম্প ও পরে পাটগ্রাম থানায় রাখা হয়। এর সত্যতা নিশ্চিত করেছে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। পঞ্চগড় সদর উপজেলার জয়দরভাঙা বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ২১ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে তাদেরকে পুশিন করা হয়। খবর পেয়ে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে রয়েছে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে শিশু, নারী সহ ৫২ জনকে পুশিন করেছে বিএসএফ। আটককৃতদের মধ্যে পুরুষ ১৯ জন, মহিলা ১৫ জন ও ১৮ জন শিশু। বিজিবি জানায়, ভোরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃত ৩৯ জনকে ফেনী জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা সীমান্তে আটক ১৩ জনকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা জানান, কুমিল্লায় আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলায়। একই দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরুইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে ফের পুশিন করেছে বিএসএফ। সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, পুশিনের পর স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ৭ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনে ঈদে বাড়ি ফিরতে ১ জুনের টিকিট সংগ্রহ করছেন আগ্রহীরা। সকাল ৮টায় রেলের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে ১০০% আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে, চলবে বেলা ২টার আগ পর্যন্ত। বেলা ২টা থেকে পূর্বাঞ্চল, ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগের টিকিট বিক্রি শুরু হয়। এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩,৩১৫টি। বছরে ১২ মাসের মধ্যে ৫ মাসই বন্ধ থাকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া এসএসসি বা এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষার কারণেও বিঘ্ন ঘটে ক্লাসের। এতে করে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। অভিভাবকরা বলছেন, দিনের পর দিন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের সন্তানরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। শিক্ষকরাও বলছেন তাদের নানান সীমাবদ্ধতার কথা। ইলিয়াস মাদবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সরকারি এবং বেসরকারি মিলে দেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ২০,০০০-এরও বেশি। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে প্রায় ৪.৫ কোটি। তথ্য বলছে, চলতি বছরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত ছুটির তালিকায় সব মিলিয়ে সরকারি ও বেসরকারি স্কুলে ১৫৮ দিন ছুটি থাকছে। সেই হিসেবে ১২ মাসের মধ্যে ৫ মাসই ছুটি। তবে ছুটির এই হিসেব সব প্রতিষ্ঠানে এক নয়। টানা ৪০ দিন ছুটি শেষে গত ৯ এপ্রিল মাধ্যমিক স্কুলের ক্লাস শুরু হয়। তবে ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার ফলে আরও ৩৪ দিন ছুটির জটে পড়ে পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ বন্ধ তো লেখাপড়ার ব্যাঘাত ঘটবে, কিন্তু এখন ক্লাস শুরু হয়েছে, আস্তে আস্তে সবকিছু কভার করে ফেলবো যেহেতু সামনেই পরীক্ষা।
এতদিন বন্ধ, বাসায় বোরিং লাগতাছিল, এত বোরিং লাগা বাসায় ভালো লাগতাছিল না। যখন স্কুল বন্ধ ছিল তখন তো অতটাও মানে স্কুলে যেরকম গার্ড দিত বাসায় তো এরকম করে ছিল না। এরকম ছুটির জট কাটিয়ে এরই মধ্যে পুরো দমে পাঠদান শুরু হলেও 10 দিন না পেরোতেই ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন 19 দিনের জন্য আবারও ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা। ব্যাঘাত তো কিছু ঘটেই, কিন্তু তারপরও স্কুল থেকে যদি আপনার লুক আফটারটা ঠিক মতন হয় বা মেকানিজমটা ভালো থাকে পড়াশোনার, তার ওভারকাম হয়ে যায়। এসএসসি পরীক্ষাতে যে স্কুল কলেজগুলো যেখানে কেন্দ্র হয় ওই বাচ্চাগুলো কিন্তু অনেকটা ক্লাস মিস হয়। হতে তো হচ্ছে, কারণ হচ্ছে ক্লাস ওরা মেনলি হচ্ছে ক্লাসে থাকে, ওরকম ক্লাস ঠিক মতো পাচ্ছে না। গ্যাপ হইতেছে প্রায় 2.5 মাস, বাচ্চা তো তার ক্লাসই ভুলে যায় তার যে ক্লাস কোনটা ছিল। আবার এই কোরবানির পরে মানে ছুটি দেবে, তো বাচ্চাদের বাসায় রাখাও আমাদের একটা চ্যালেঞ্জের ব্যাপার। এরপর পাঠদান বন্ধের খড়ক নামবে উচ্চ মাধ্যমিকের প্রতিষ্ঠানে কেন্দ্র থাকা প্রতিষ্ঠানগুলো। স্কুলের বিকল্প বাসায় সম্ভব না, এটা আমরাও ফিল করি যে বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে বাচ্চারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা যদি সকলে মিলে সত্যিকারের এটা বুঝতে পারে যে আমাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, আমরা আন্তরিকতার সাথে এটাকে শেষ করব সম্ভব। এমনিতেই নানাবিধ কারণে চলতি বছর নতুন বই পেতে কেটে গেছে বছরের 4 ভাগের 1 ভাগ সময়। তারপরও প্রতি বছর নিয়ম হয়ে যাওয়া এমন ছুটি জটে উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরাও। দীর্ঘ ছুটির ফলে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা, তাই ছুটি কমিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ICBC এক্সপো 2025। বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক কেবল ও সম্প্রচার মেলার আয়োজক কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। এর মাধ্যমে টিভি শিল্পকে ডিজিটালাইজড করা এবং কেবল ও ব্রডব্যান্ড খাতে অগ্রযাত্রাই মূল লক্ষ্য বলে জানায় আয়োজকরা। SM আরিফের রিপোর্ট। বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক কেবল ও সম্প্রচার এক্সপো 2025। মেলার আয়োজক কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব বসুন্ধরা কনভেনশন সেন্টারে ICBC এক্সপোর উদ্বোধন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান। এরকম এক্সপো যখন বেশি হবে তখন দেখবেন যে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে স্বনির্ভর হবে, আমরা বাংলাদেশে একটা কনফিডেন্স বেস তৈরি করতে পারবো। মেলায় প্রায় 100 দেশি বিদেশি কোম্পানি অংশ নেয়। এর মধ্যে রয়েছে স্যাটেলাইট টিভি চ্যানেল, স্যাটেলাইট কেবল ও সরঞ্জাম এবং ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান। মেলায় অংশ নেয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভিও। বাংলাদেশের যত সব কেবল অপারেটর আছে তাদের সাথে আমাদের যে একটা বন্ধন, তাদের সাথে যে আমাদের এতদিন পরে একটা দেখা, তারপরে তাদের সাথে কুশলাদি বিনিময়। একটা প্ল্যাটফর্মে আমরা কেবল অপারেটরদেরকে পাচ্ছি, প্লাস হচ্ছে টিভি চ্যানেলগুলোকে পাচ্ছি, আর যারা ভেন্ডর সাপ্লায়ার আছে তারা একটা প্ল্যাটফর্মে আসছে, আমরা সলিউশন দিচ্ছি। কেবল ও ব্রডব্যান্ড খাতের অগ্রগতি এবং টিভি শিল্পকে ডিজিটালাইজড করাই মেলার মূল লক্ষ্য বলে জানায় আয়োজকরা। এই টেকনোলজির সাথে অপারেটরদেরকে পরিচিত করে দেওয়া এবং সরকারের কাছে আমাদের এই চাহিদার কথা তুলে ধরা, সরকারি সহযোগিতা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি সরকারি গাইডলাইন প্রণয়নের মাধ্যমে ডিজিটালাইজেশনটাকে কমপ্লিট করার জন্যই মূলত আমাদের এই আয়োজন। আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেয়ে দেখি এই ধরনের বড় বড় এক্সিবিশন হয়, কিন্তু আমরা পারি না। এটা একটা আফসোস ছিল আমাদের। আমরা এবার সেই আফসোস থেকে আমরা সাহস জুগিয়েছি। আমাদের মূল কারা ভিউয়ার্স লেভেলকে ভালো সার্ভিস দেওয়া, ভালো ফ্যাসিলিটিস দেওয়া এবং এটাতে আধুনিক টেকনোলজি কি ব্যবহার করা যায় সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করা, চিন্তা করা। 3 দিনব্যাপী ICBC এক্সপো চলবে 24 মে পর্যন্ত। SM আরিফ, মাই টিভি, ঢাকা।